দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। ভোট মিটেছে, কেন্দ্র সরকারও গঠন সারা, তবে বঙ্গে অশান্তির বিরাম নেই। কোথাও বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, কোথাও আবার বিজেপির হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ এবং শ্যামনগরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা। ভোটের পরেও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। ভোট শেষ, ফলাফলও প্রকাশিত, তবে জেলায় জেলায় অশান্তি থামছে না। বোমাবাজি, খুন, হাতাহাতি, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাকদ্বীপের শ্রীনগর পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুরের ঘটনা। সোমবার সন্ধে মিছিল চলাকালীন হামলার অভিযোগ। পাশাপাশি বিজেপির সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষের জমিতে জোর করে তৃণমূলের ব্যানার ও পতাকা লাগানোর অভিযোগ। সিসি ক্যামেরায় হামলার ছবি। হুমকিও দিয়েছে, আগামী 14 তারিখে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, সেরকম হুমকি দিয়েছে। সেই সঙ্গে আরও বলেছেন যে ওকে আরও 10টা কেস দিয়ে ওর চাকরিটা যাতে খাওয়া যায়। আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি, তাকে সমর্থন করি, বিজেপি। তার জন্য আজকের এই পরিণতি আমার, যে আমি কেন বিজেপি করলাম। সাঁইথিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা সাঁইথিয়া থানার হরিশডা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে আটক করে পুলিশ। এরপরই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওরা বলছে যে তুই করেছিস, কেস করেছিস আমার ছেলেকে, যে ছেলেটার মা, দেবুর মা আমাকে এসে বলছে তুই কি করেছিস, আমাকে ঘরের ভেতরে মেরে হাত লাগি করলো। আমি শুনছি ঘরের ভেতরে এসে দরজা লেতি খুলে মারলাম। আমি তোরা বলছি, ওরা আমি দেখাতে যাইনি। আমি যদি দেখাতে গেলাম তাহলে আমার তো সঙ্গে হতো, তাহলে তো আমার পার্টি পুলিশের লোকগুলো আমাকে বলতো তুই যাবি না, আমাকে তো বলতে পারতো। ভোট মিটে যাওয়ার পরেও অশান্তির দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ধনেশ্বর দাস। ঘটনার নেপথ্যে কারা, তদন্ত শুরু পুলিশের। ভোটের আগে হোক বা পরে বোমা উদ্ধার ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এবার তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার। অভিযোগ অস্বীকার বিজেপির। বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথের সভাপতি বিমল আড়ির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারবার আমাদের হুমকি দিচ্ছে, ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এলাকা ছাড়া করব, আমাদের মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সাহেবখালীর রমেপুরে বিজেপির কোনো সংগঠনে নেই, দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন গঠনমূলক কাজে বিশ্বাসী, কোনোদিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। গারুলিয়া দেশবন্ধুনগর এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। নোয়াপাড়া মণ্ডল 1 নম্বর সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিলে যোগদান করতে গিয়ে আক্রান্ত লিলুয়ার বাসিন্দা অশোক পাসোয়ান। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা। কোথাও অশান্তির নেপথ্যে বিজেপি, কোথাও আবার হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা টিভি। 24 নির্বাচনে বোলপুর লোকসভায় তৃণমূলের ব্যাপক জয়। 3 লক্ষ ভোটের ব্যবধানে জয় অসিত মালের। কিন্তু তারপরেও বোলপুর পুরসভা এলাকায় হারতে হয়েছে তৃণমূলকে। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিং প্রত্যেকের ওয়ার্ডেই বিজেপির কাছে হার তৃণমূলের। দুর্নীতি, অনুন্নয়ন, তোলাবাজির কারণে হার। দাবি বিজেপির, সরকারি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ দল, দাবি তৃণমূলের। কেষ্টহীন বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে ব্যাপক লিড তৃণমূলের। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল 3,27,253 ভোটে জয়ী। কিন্তু বোলপুরে তৃণমূলের ব্যাপক লিড হলেও অনুব্রত মণ্ডলের পুরসভাতেই মুখ পুড়েছে ঘাসফুল শিবিরের। বোলপুর পুরসভায় 5,804 ভোটে হার তৃণমূলের। কেষ্টর 22 নম্বর ওয়ার্ডে 779টি ভোট এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 21 নম্বর ওয়ার্ডে 7টি ভোটে বিজেপির কাছে পরাজিত তৃণমূল।
19 লোকসভা নির্বাচনে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সশরীরে হাজির ছিলেন। সেই ভোটে বোলপুর পুরসভা এলাকায় প্রায় 14,000 ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিল তৃণমূল। 21 বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে হার তৃণমূলের। সেই ভোটে তৃণমূলের পরাজয়ের মার্জিন কমেছিল। প্রায় 7,000 ভোটে হার স্বীকার করতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। মমতাদির নেতৃত্বে যে আমাদের পশ্চিমবঙ্গ উন্নয়ন চলছে, অভিষেক দার নেতৃত্বে, সেই উন্নয়ন তো আমরা খামতি রাখি নাই। নিশ্চয়ই আমি মনে করি সেটা আমাদেরই ভুল। কি ভুল হয়েছে সেটা আমরা মানুষের ঘরে দুয়ারে যাব, সেটা মানুষের কাছে আমরা তুলে ধরবো, সেটা সংশোধন করার চেষ্টা করব। অনুব্রত মণ্ডল এবং চন্দনা সেনার নেতৃত্বেই আমাদের নেত্রী মমতাদি এবং অভিষেক মমতা উন্নয়নের মধ্যে দিয়ে বোলপুর শহর আগামী দিন 15,000-20,000 ভোটে লিড দেবে। বোলপুরের মানুষ তা প্রমাণ করে দেবে। এই আবহে একাধিক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। 24 লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার। বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রেও ব্যাপক লিড তৃণমূল কংগ্রেসের। তা সত্ত্বেও বোলপুর পুরসভা এলাকায় কেন বারবার বিজেপির কাছে তৃণমূলের পরাজয়? বোলপুরে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুর পুরসভার বাসিন্দা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের সহধর্মিনী বোলপুর পুরসভার চেয়ারম্যান। তবুও কেন বোলপুর পুরসভা এলাকায় তৃণমূলের লাগাতার হার? প্রথমত হচ্ছে বোলপুর হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা এবং এখানে শিক্ষিত সমাজের প্রচন্ড বাস। এই শিক্ষিত সমাজ কি দেখে? উন্নয়ন দেখে। আর এই তৃণমূল সরকারের যে সমস্ত গুন্ডাবাজি, সিন্ডিকেট, তারপরে আপনি দেখুন যেখানে তোলাবাজ এই যে চলে আসছে, আর কেষ্টদা বা আমাদের সুদীপ্ত যাই বলুন না কেন, বা চন্দ্রনাথ দা যাই থাকুন না কেন, এখানে কিন্তু ওটা ওদের কোনো ফ্যাক্টরি না। আমরা পরবর্তী ভোটেও জিতবো, এখনো জিতবো, কারণ এখানে শিক্ষিত সমাজের বাস। শিক্ষিত সমাজ অন্যায় বরদাস্ত করে না। বোলপুরে তৃণমূলের হারের নেপথ্যে কারণ হিসেবে দুর্নীতিকেই দায়ী করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে বিজেপিও। পরবর্তী ভোটে কিভাবে হারের সিরিজ শেষ হবে তৃণমূলের, এই নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন, মত রাজনৈতিক মহলের। বোলপুর থেকে মনাবীর বংশের রিপোর্ট, কলকাতা টিভি। এরপর জেলার সারাদিনে আবহাওয়ার খবর দিয়ে আপনাদেরকে। আবার গরমের দাপট বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষের প্রাণ। ছাড় নেই উত্তরের মানুষদেরও। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। এতে শুধু মানুষ নয়, সমস্যায় পড়েছে বন্য প্রাণীরাও। গরমে বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ায় বন্য প্রাণীদের পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তাদের কথা মাথায় রেখেই কৃত্রিম জলাশয়ের সংখ্যা বাড়ানো হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। গরমের দাপট থেকে পশু পাখিদের বাঁচাতে কিছুদিন আগেই চিড়িয়াখানাগুলিতে দেখা গিয়েছিল রয়্যাল ট্রিটমেন্ট। ব্যবস্থা করা হয়েছিল স্ট্যান্ড ফ্যান কৃত্রিম জলাশয়ের। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। গরম বাড়তেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কোর এরিয়াগুলিতে তৈরি হলো 9টি কৃত্রিম জলাশয়। কৃত্রিম জলাশয় যেগুলো থেকে আমাদের ওয়াচ টাওয়ার থেকে যেখানে যেখানে পাইপলাইন করা আছে বা পাইপ দিয়ে দেওয়া সম্ভব, সেইগুলোকে আমরা একদম পরিপূর্ণ রাখার ব্যবস্থা করছি, যাতে এই তাপমাত্রা এবং এই চরম গরমে জীবজন্তুরা একটু শান্তি স্বস্তি পায়, তারা সেটা খেতে পারে, সেটাতে তারা স্নান করতে পারে, এরকম একটা ব্যবস্থা। বৈচিত্র্যময় বক্সা জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ সহ নানান বন্য প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার থাকায় অনুকূল পরিবেশ তৈরি করা হলো বক্সার জঙ্গলে। প্রতিদিন ট্যাঙ্কার নিয়ে গিয়ে সেটা জলে পরিপূর্ণ করে তোলা হচ্ছে। শুধু জল নয়, তার সঙ্গে মেশানো হচ্ছে লবণ। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। হায়দ্রাবাদে আয়োজিত টি-20 লিগে বাংলার হয়ে অধিনায়কত্ব করবেন বসিরহাটের রোহিত মণ্ডল। গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত আসন্ন অনূর্ধ্ব 15 টি-20 লিগ, সেই টি-20 লিগে দেশের 16টি দল অংশগ্রহণ করবে। বসিরহাটের বাদুরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। রোহিতের বাবা মহসেন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা অন্যের বাড়িতে কাজ করেন। রুটি রুজির টানে 5 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। তারপরেই 15 বছর বয়সেই বোলিংয়ে 130 গতি তুলতে পারে বসিরহাটের এই কিশোর। দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে, তোর যা ইচ্ছার এতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি। তার কারণে ওর খেলার ইচ্ছা খুব। ওর যা আশা
তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক। হচ্ছে কি আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা, এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে। এবার এর থেকে আমাদের একটা আইপিএল, জুনিয়র আইপিএল বিসিএস টাইপ মতন একটা অর্গানাইজ হবে, এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে, যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে। এরপর আন্ডার 15-এ তেঘরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুনের বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও। থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ও ক্যাপ্টেন হিসাবে থাকছে। হ্যাঁ, বৈশাখের ছেলে ক্যাপ্টেন্সি করবে। এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের 10 তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্স কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য। রোহিতের বাবা মহসেন মন্ডল চান ছেলের একদিন দেশের জার্সি গায়ে উঠুক। গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মারকাটারি ঝোড়ো ইনিংস দেখতে চায় তিনি। কলকাতা টিভি। ফল, সবজি, মাছ, মাংস বাজারে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। জামাই ষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার দর, ষষ্ঠীতে জামাইদের পাত ভরবে তো ভেবেই মাথায় হাত মধ্যবিত্তদের। প্রতিবারের চেনা ছবি বদলালো না এবারেও। জামাই ষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার দর, মাছ থেকে মাংস, ফল থেকে সবজি সবেরই দাম চড়া। এক কথায় জামাই ষষ্ঠীতে আগুন বাজার। ষষ্ঠীর আগের দিন থেকেই বাজারে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মধ্যবিত্ত বাঙালি। ষষ্ঠীর বাজারে হিমসাগর ল্যাংড়া আমের দাম 100 টাকা কেজি, কাঁঠাল 60 টাকা কেজি, মৌসুম্বি লেবু 30 টাকা জোড়া, আপেল 250 টাকা কেজি, তরমুজ 40 টাকা কেজি। ফলের পাশাপাশি মাছ কিনতেও হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। রুই মাছ 250 টাকা কেজি, কাতলা মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, ইলিশ মাছ 1300 টাকা কেজি, চিংড়ি মাছ 250 টাকা কেজি, ভেটকি মাছ 500 টাকা কেজি। পমফ্রেট মাছের দাম প্রতি কেজিতে 650 টাকা থেকে 700 টাকা। আর জামাইকে আদর আপ্যায়ন করার জন্যে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু যথেষ্টই চিন্তিত। তার কারণ স্বাদ আর সাধ্যের মধ্যে কোথাও যেন একটা ফারাক রয়ে যাচ্ছে, অন্তত এবারের জামাই ষষ্ঠীর আগের দিন। সবই তো নাগালের বাইরে, মাছ থেকে মাংস, ফল পাকড় থেকে আম, জাম, কাঁঠাল কোনো কিছুতেই যেন সাধ্যের মধ্যে আসছে না। পঞ্জিকা মতে এবছর জামাই ষষ্ঠী 12ই জুন। এদিকে 14ই জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনো পর্যন্ত কোনো ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি। সেই কারণে এবছর জামাই ষষ্ঠীতে পাওয়া যাবে না টাটকা ইলিশ। পাশাপাশি 1300 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। তাই এবার জামাই ষষ্ঠীতে ভরসা মায়ানমারের ইলিশ। এবছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে। মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না, তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে, বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে। বাজার যতই অগ্নিমূল্য হোক, জামাই বলে কথা, তাই আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে নারাজ মধ্যবিত্তরা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।